সয়াবিন তেলের দামে নাভিশ্বাস ক্রেতার, লিটার প্রতি 18 টাকা ভ্যাট আদায় করছে এনবিআর। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার জন্য নির্দিষ্ট কাঠামো তৈরির পরামর্শ সিপিডির, সেবা কার্যক্রম বাস্তবায়নে সমন্বয়ের আহ্বান। বাড়তি করের কারণে বিনিয়োগে আগ্রহ কম দেশি বিদেশি উদ্যোক্তাদের, হার কমানোর দাবি বিডা ও ব্যবসায়ীদের। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছেন কপ্তি মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সয়াবিন তেলের দামে নাভিশ্বাস ক্রেতার, তবে পোয়া 12 জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের। 1 লিটার তেলে 18 টাকা ভ্যাট আদায় করছে সংস্থাটি। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় প্রায় দ্বিগুণ ভ্যাট পাচ্ছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় মনে করছে ভ্যাট কমালে দাম কিছুটা সহনীয় হবে। এখন একটা তেলের দাম 268 টাকা রেট, আমরা 250 টাকা বিক্রি করতেছি। তাহলে মনে করেন এই অবস্থায় একটা তেলের দাম 50 টাকা বাড়তি। এখন প্রতিদিন যদি এরকম ডেলি দাম বাড়ে, কাস্টমারের কাছে কি অবস্থা? আমরা তো খুচরা ব্যবসায়ী, আমরা তো পাইকারি না। ক্ষোভ থেকেই কথাগুলো বলছিলেন কারণ বাজারের এই ব্যবসায়ী। সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ায় কমেছে বিক্রি, মুনাফা দুটোই। উল্টো ক্রেতার চোখে অপরাধী তারা। কথা হলো বাসাবো থেকে তেল কিনতে আসা হোটেল কর্মচারী রবিউলের সঙ্গে। তার হোটেলে প্রতিদিন সয়াবিন তেল লাগে 15 লিটার। তেলের দাম বাড়লেও খাবারের দাম বাড়েনি, তাই কমেছে মুনাফা। তেল ছাড়া তো কোনো জিনিস সম্ভব, এটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। আর অন্য কোনো জিনিস হলে এটা ছাড়া চালানো যায়, কিন্তু তেল ছাড়া তো কোনো চালানো সম্ভব হয় না। বাজারের এমন ঊর্ধ্বগতিতে বিপাকে ভোক্তা ক্রেতা সবাই। এই পরিস্থিতিতে ভ্যাট কমানোর দাবি তাদের। যে 1 লিটার তেলে যদি 30 টাকায় বেড়ে যায়, তো মানুষের দাম দিয়ে আর কষ্ট তো আর এক মাসে বাইরে যায় না। সবারই তো একটা হিমশিম খেতে হচ্ছে, আমারও তো খেতে হয়। ট্যারিফ কমিশনের হিসাবে প্রতি টন অপরিশোধিত তেলের আমদানি মূল্য প্রায় 90,000 টাকা। এতে দিতে হচ্ছে 15% ভ্যাট ও 4% অগ্রিম আয়কর। সব মিলিয়ে প্রতি টন তেলে কর প্রায় 18,000 টাকা। কিছুদিন আগেও যা ছিল প্রায় অর্ধেক। যদি খুব বেশি বেড়ে যায় তখন তো হয়তো চিন্তা করতে হতে পারে আর কি। সেটা হয়তো যথাসময়ে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড আছে, তারা এই ব্যাপারে চিন্তা অবশ্যই করবে। আমি শিওর যে এটা তারা একদিন না একদিন করবে আর কি। যদি, কারণ আসলে তো যেটাই করি না কেন, ভ্যাট যেটা আদায় করি সেটা কিন্তু আলটিমেটলি ভোক্তা দেয়। এনবিআরের হিসেবে গত অর্থ বছরে অপরিশোধিত ভোজ্য তেল আমদানিতে রাজস্ব আদায় হয় 1,800 কোটি টাকা, আর চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে 1,100 কোটি। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন 2011 সালেও তেলের এমন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়। বাজার নিয়ন্ত্রণে তখন তেলের ওপর আরোপিত কর কমিয়ে আনা হয়। তারা মনে করছেন এবারও দ্রুত এমন সিদ্ধান্ত নেওয়া উচিত। অবশ্য বাজার নিয়ন্ত্রণে শুল্ক বা ভ্যাট কমানোর সিদ্ধান্ত প্রায়ই নেয় সরকার। সম্প্রতি চালের আমদানি শুল্কও কমানো হয়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের বিভিন্ন সেবা কার্যক্রমে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং নাগরিক সমাজের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা স্থানীয়ভাবে বাস্তবায়নে নির্দিষ্ট কাঠামো তৈরির পরামর্শ গবেষণা প্রতিষ্ঠানটির। বৃহস্পতিবার সিপিডি আয়োজিত নাগরিক সম্মেলনে এসব পরামর্শ দেওয়া হয়। 2015 সালে টেকসই উন্নয়নের 17টি লক্ষ্য নির্ধারণ করে দেয় জাতিসংঘ, যার মধ্যে রয়েছে দারিদ্র্য বিমোচন ও ক্ষুধামুক্তি, খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি ব্যবস্থা। বিশ্বের অন্যান্য দেশের মতো এসডিজি লক্ষ্য অর্জনে কাজ করছে বাংলাদেশও। বৃহস্পতিবার গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এবং অক্সফাম ইন বাংলাদেশ আয়োজিত নাগরিক সম্মেলনে এসডিজি বাস্তবায়নে স্থানীয় জনগোষ্ঠী ও স্থানীয় জনগণের ভূমিকা আরও জোরদার করা সহ কাজের সমন্বয় ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনে সিপিডি জানায়, সরকারের বিভিন্ন সেবা কার্যক্রম স্থানীয় জনপ্রশাসন, জনপ্রতিনিধি এবং নাগরিক সমাজের সঙ্গে সমন্বয় করে করতে হবে। সবচেয়ে বেশি চ্যালেঞ্জ যেসব এলাকা এসডিজি বাস্তবায়নের, সেগুলোকে কিন্তু আমরা বেছে নিয়েছিলাম আমাদের এই কার্যক্রমে। সেটার জন্য আমাদের বাড়তি চ্যালেঞ্জ হয়েছে, কিন্তু আমরা মনে করেছি যে এসডিজি আমরা যদি বাংলাদেশে বাস্তবায়ন করতে চাই, তাহলে এসব অঞ্চলে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে যে কোনো অঞ্চলে বাংলাদেশের বাস্তবায়ন করা যাবে। Is to at least see that people are safe from COVID and that they are therefore both registered and vaccinated. এটা তো আমি মনে করছি কি এটা এসডিজি এর টার্গেটের মধ্যে নাই, but it should be made number one target at the moment.
এ সময় স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের মাধ্যমে 142টি সেবা দেয়া হচ্ছে। এছাড়া প্রান্তিক উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর উপর জোর দেন তিনি। If you want to classify you as a developed country, তো তাইলে আমার $12,500 পার ক্যাপিটা ইনকাম লাগবে। আর আপনি যদি উন্নয়নশীল দেশ হতে হয় তাহলে আপনার $1,800 $1,800 আপনার পার ক্যাপিটা ইনকাম লাগবে। There is many other parameter is there. I don't like to go for this kinds of explanation. আর আমরা ইতিমধ্যে নিম্ন মধ্য আয়ের দেশ হয়েছি। এছাড়া সরকার যেসব জনসেবামূলক কাজ করছে সেগুলো ঠিকভাবে জনগণের কাছে পৌঁছাচ্ছে কিনা সেজন্য নজরদারি বাড়ানোর তাগিদ দেয়া হয় সম্মেলনে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেশিরভাগ উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশে কর্পোরেট কর হার বেশি। করের উচ্চ হারের কারণে দেশে বিনিয়োগ ব্যয় বাড়ছে। এতে করোনার কারণে সংকটে থাকা ব্যবসায়ীরা আরও বিপাকে পড়েছেন। বিনিয়োগ বাড়াতে তাই কর্পোরেট কর হার কমানোর দাবি ব্যবসায়ীদের। এছাড়াও বিদেশি বিনিয়োগ আকর্ষণে কর হারের শ্রেণীবিন্যাস দূর করার পরামর্শ অর্থনীতিবিদদের। কর্পোরেট কর হার কমানো নিয়ে সরকার ও উদ্যোক্তাদের মধ্যে বিতর্ক দীর্ঘদিনের। বিভিন্ন দেশের তুলনায় করের হার বেশি থাকায় বাংলাদেশে বিনিয়োগে খুব বেশি আগ্রহী নয় বেসরকারি খাতের উদ্যোক্তারা। দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ীদের জন্য কর্পোরেট করের হার বিভিন্ন ধাপে নির্ধারণ করা আছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত হলে দিতে হয় 25% কর, তবে তালিকাভুক্ত না হলে করের হার বেড়ে দাঁড়ায় 32%-এর বেশি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা 42.5%, আর মোবাইল ফোন অপারেটর ও সিগারেট কোম্পানিগুলোকে দিতে হয় 45% পর্যন্ত কর। কর্পোরেট কর যদি কমানো যায় তাহলে যেটা হয় আপনার প্রফিটেবিলিটি বাড়ে, কস্ট অফ ডুইং দ্য বিজনেস কমে যায় এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হেল্পস টু গ্রো দ্য ক্যাপিটাল। যেখানে কোনো আর্নিং নাই সেখানেও কিন্তু আমাকে ট্যাক্স দিতে হচ্ছে at the rate of 37.5%। এখানে যদি আমরা এটাকে এই ট্যাক্স রেট থেকে বের করে নিয়ে আসতে পারতাম তাহলে আমার মনে হয় প্রভিশনটাও ব্যাংকগুলো আরও বেশি এনকারেজ হতো। ব্যবসার বিভিন্ন সূচকে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতাকারী দেশগুলোর কর্পোরেট কর হার অনেক কম। পাশের দেশ ভারতে 30%, শ্রীলঙ্কায় 28%, আফগানিস্তান ও ভিয়েতনামে 20%, ইন্দোনেশিয়ায় 25%, মালয়েশিয়ায় 24% ও সিঙ্গাপুরে 17% হারে কর দিতে হয়। যখন দেখে যে ভিয়েতনামে এটি 20% আর বাংলাদেশে এটি 25% কিংবা 32.5%, তখন কিন্তু এটি চোখে পড়ে। করের হার যেটা আমি বলেছি যে আনলিস্টেড কোম্পানি যেগুলো আছে তাদের ক্ষেত্রে কমানো যেতে পারে, এবং এই যে এখন যে ডিসক্রিমিনেটরি ট্যাক্স আছে। কর হার বেশি হয় বিনিয়োগকারীদের পর্যাপ্ত সাড়া মিলছে না বলে দাবি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের। এছাড়া এতে বিভিন্ন স্তর থাকায় বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট রয়েছে বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈশ্বিক সংকটকে বিবেচনা করে আগামী বাজেটে আমদানি কর নির্ধারণের দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা। চট্টগ্রামে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় দেশীয় শিল্পের সুরক্ষাও দাবি জানান তারা। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, উন্নয়ন যাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি হবে রাজস্ব আদায়ের রূপরেখা। প্রাক বাজেট আলোচনায় ব্যবসা বাণিজ্যের বিকাশে নানা প্রস্তাবনা তুলে ধরেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। উঠে আসে ইস্পাত শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর দ্রুত সমন্বয় করা, একটি কোম্পানির কারণে পুরো গ্রুপকে ঋণখেলাপি না করা, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আয়কর, ভ্যাট ও শুল্ক মামলার জন্য চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবি। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি ও রাজস্ব আহরণকে প্রাধান্য দিয়ে আগামী বাজেট প্রণয়ন করা হবে বলে আমরা আশা করি। ব্যবসায়ী নেতারা বলেন, আমদানি পণ্যের কর নির্ধারণে বৈশ্বিক সংকট বিবেচনা না করলে ব্যবসার পাশাপাশি ভোক্তাও ক্ষতিগ্রস্ত হবে। শুল্ক মুক্ত আনতে চাই, কারণ কক্সবাজারের ট্যুরিজমের একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। এই শিল্পটাকে যদি নেক্সট টু দ্য আরএনজি করতে চাই তাহলে আমাদের পর্যটনকে কিন্তু গুরুত্ব দিতে হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, নীতি নির্ধারণে স্থানীয় শিল্পের বিকাশে জোর দেওয়া হচ্ছে। আগামী বাজেটেও তার প্রতিফলন থাকবে। আপাতত সাধারণ মানুষ কিন্তু দেখবে যে এই জিনিসটার দাম বাড়িয়ে দিল, ট্যাক্স বসায়, ওখান থেকে কিন্তু আমার ট্যাক্স আহরণের উদ্দেশ্য নয়, ওখান থেকে কিন্তু আমার রাজস্ব আহরণের উদ্দেশ্য নয়।
সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠন লিখিতভাবে নানা প্রস্তাবনা রাজস্ব বোর্ডের কাছে হস্তান্তর করে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের জন্য নির্মিত হবে ৩৫.৩৫ কিলোমিটার সঞ্চালন লাইন। ১৩২ কিলো ভোল্টের ডাবল সার্কিটের এই লাইন নির্মাণের জন্য স্থাপত্য, ক্রয় ও নির্মাণ ইপিসি ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে দেশীয় প্রতিষ্ঠান কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারকে। বৃহস্পতিবার দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি সই হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর পাশে প্রায় ৭০০ একর জমিতে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র। নির্মাতা বেক্সিমকো পাওয়ারের অঙ্গ প্রতিষ্ঠান তিস্তা সোলার। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন দ্রুত এগুচ্ছে নির্মাণ কাজ। তিস্তা সোলারে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে প্রতিষ্ঠানের অর্থায়নে বসানো হচ্ছে সঞ্চালন লাইন। দরপত্রের মাধ্যমে লাইন বসানোর জন্য নিয়োগ দেওয়া হয়েছে দেশীয় একটি প্রতিষ্ঠানকে। উই ফিল প্রাউড দ্যাট একটা বাংলাদেশি কোম্পানি ইন্টারন্যাশনাল অনেক বিডারকে কম্পিট করে এই কাজটা পেয়েছে। ৩৫.৩৫ কিলোমিটার লম্বা যে কানেকশনটা, এটা ন্যাশনাল গ্রিডের সাথে আলটিমেট এটা সরকারকে হ্যান্ডওভার করে দেওয়া হবে। এবং আমরা আমাদের পাওয়ার প্ল্যান্ট থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেই পুরো বিদ্যুৎটাই জাতীয় গ্রিডে যাবে। সঞ্চালন লাইন নির্মাণে চুক্তি সই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইপিসি ঠিকাদার জানান মান নিশ্চিত করে নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ করবেন তারা। ১২২টা টাওয়ার থাকবে। টাওয়ার ডিজাইনগুলো তো এক্সিস্টিং টাওয়ার ডিজাইনে হবে, সো ন্যাচারালি এই প্রজেক্টটার ইমপ্লিমেন্টেশনটা স্মুথ হবে। আমাদের প্রজেক্ট ডেডলাইন ইজ জানুয়ারি ইফ আই এম নট রং, অ্যান্ড ইফ এভরিথিং গোজ ওয়েল, যদি সব ঠিকঠাক মতো যায় ইনশাল্লাহ আমরা সময় মতো প্রজেক্টটা কমপ্লিট করে দেব। আগামী বছরের জুন নাগাদ তিস্তা সোলারে উৎপাদন হবে বিদ্যুৎ। চুক্তি অনুযায়ী ১৫ সেন্ট দরে এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ ২০ বছর কিনবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক বাড়লেও ৭০.২৩ টাকা লেনদেন কমেছে। বুধবার প্রধান সূচক ডিএসইএক্স ৫.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৫৬৮ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৮০৯.৫০ টাকা শেয়ার। হাত বদলে অংশ নেওয়া ৩৪৭টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত আছে ১১৫টি শেয়ার। সবচেয়ে বেশি লেনদেনের তালিকার শীর্ষে বেক্সিমকো লিমিটেড এবং দর বৃদ্ধির তালিকার শীর্ষে আনলিমা ইয়ার্ন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ৯.৫৫ পয়েন্ট, লেনদেন হয়েছে ৩৯.৩ লাখ টাকার শেয়ার। শেষ করব অর্থনীতি সারাদিন, শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সয়াবিন তেলের দামে নাভিশ্বাস ক্রেতার, লিটার প্রতি ১৮ টাকা ভ্যাট আদায় করছে এনবিআর। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার জন্য নির্দিষ্ট কাঠামো তৈরির পরামর্শ সিপিডির, সেবা কার্যক্রম বাস্তবায়নে সমন্বয়ের আহ্বান। বাড়তি করের কারণে বিনিয়োগে আগ্রহ কম দেশি বিদেশি উদ্যোক্তাদের, হার কমানোর দাবি বিডা ও ব্যবসায়ীদের। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।